বিসিএস, ব্যাংক কিংবা পেট্রো বাংলার মতো রিটেন পরীক্ষাগুলোতে বারবার ফেল করার পেছনে কারণ কি? আসলে অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় কারণটি হতে পারে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর দুর্বলতা। এটা অনেকেই বিশ্বাস করে যে হ্যাঁ, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর দুর্বলতার কারণেই রিটেন পরীক্ষায় বারবার ফেল। তো এর সমাধান কি? আসলে এর সমাধান হতে পারে একটাই, সেটা কি? সেটি হলো ট্রান্সলেশনে দক্ষ হওয়া। তার মানে ট্রান্সলেশনে দক্ষ হওয়াই হতে পারে একমাত্র সমাধান। বিশেষ করে এসে রাইটিং, ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, সামারি রাইটিং, প্যাসিভ রাইটিং, ফিচার রাইটিং বা লেটার রাইটিং সহ যে কোনো ধরনের রাইটিং এর জন্য আপনাকে কিন্তু অনুবাদে দক্ষ হতে হবে। শুধু দক্ষ হলে চলবে না, প্রো ম্যাক্স হতে হবে বস। এখন প্রশ্ন হলো, প্রো ম্যাক্স হতে করণীয় কি? অনেক রুলস শিখতে হবে না? অনেক রুলস শিখতে হবে না। আজকের এই ভিডিও লেসনের মধ্যে আমি দেখাবো মাত্র একটি নিয়ম দিয়ে যে কোনো জটিল কঠিন বাক্যকে আপনি সহজেই অনুবাদ করতে পারবেন ইংলিশে। সুতরাং পূর্ণ মনোযোগ দিয়ে পূর্ণ ভিডিও লেসনটি দেখতে থাকুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা যে কোনো ট্রান্সলেশন করতে পারি মাত্র একটি নিয়ম দিয়ে, একটি রুল দিয়ে। সেটা কি? সেটা হলো আপনি ছোটবেলা থেকেই জানেন যে নরমালি কোনো বাক্য অনুবাদ করার নিয়ম আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। জি, এইটুকু দিয়েই আসলে সম্ভব। কিভাবে সম্ভব জানেন? আপনারা দেখেন স্ক্রিনে একটা বেশ বড় সড়ো বাক্য দেখতে পাচ্ছেন, রাইট? ভয় না পেয়ে আগে একটু আমার কথা শুনেন। কি লেখা আছে? 18 থেকে 50 বছর বয়সী সব মানুষদের জন্য সর্বজনীন পেনশন স্কিমের সূচনা দেশের বয়স্ক নাগরিকদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে। সবার আগে বাক্যের ভার্ব খুঁজে বের করবেন। কান টানলে যেমন মাথা আসে, ভার্ব টানলে সাবজেক্ট অবজেক্ট দুটোই আসে। তাহলে আমার এখানে ভার্বটা হলো নিশ্চিত করবে। ওকে, আমি যদি এখন এই ভার্বটাকে প্রশ্ন করি যে কি নিশ্চিত করবে, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে আমি পাই যে দেশের বয়স্ক নাগরিকদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে। সো আপনারা জানেন কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট আসে। তার মানে এই পুরো অংশটা হলো আমার বাক্যের অবজেক্ট। আমি যদি এবার প্রশ্ন করি যে এই সামাজিক সুরক্ষাকে নিশ্চিত করবে কে? কে নিশ্চিত করবে? উত্তর হলো 18 থেকে 50 বছর বয়সী মানুষদের জন্য সর্বজনীন পেনশন স্কিমের সূচনা। এটা হলো বাক্যের সাবজেক্ট। কারণ কি? কারণ আমরা জানি ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়, যেমন কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়। হয়ে গেল। তো আপনি সাবজেক্টও পেয়েছেন, ভার্বও পেয়েছেন, অবজেক্টও পেয়েছেন। এখন শুধু ইংলিশটা লিখে দিলেই হয়ে গেল। সমস্যা তো এইখানেই, কোনো সমস্যা নেই। পার্থক্যটা কি দেখছেন? ছোট বাক্যগুলোতে সাবজেক্ট এক শব্দ বিশিষ্ট হয়, যেমন রহিম ভাত খায়, করিম গান গায়। বাট এখানে সাবজেক্টটা বেশ বড়, এই পুরোটাই বাক্যের সাবজেক্ট, কোনো সমস্যা নেই। সাবজেক্ট যখন সাইজে বড় হয় কিংবা অবজেক্ট যখন সাইজে বড় হয়, তাকে পেছন দিক থেকে অনুবাদ করতে হয়। তার মানে আমার এখানে পেছনের শব্দটা হলো সূচনা। যেহেতু নির্দিষ্ট করে পেনশন স্কিমের সূচনা বলছে, তাহলে আমাকে সূচনার ইংলিশ লিখতে হবে দা ইন্ট্রোডাকশন। দাটা দিতে হবে নির্দিষ্ট বোঝানোর জন্য, দা ইন্ট্রোডাকশন, সূচনা। ওকে ফাইন। এবার সূচনার আগের শব্দটা হলো কি? র। আমি র এর ইংলিশ দিলাম অব। এবার কিসের সূচনা? সর্বজনীন পেনশন স্কিম, অফ দা ইউনিভার্সাল পেনশন স্কিম। ইউনিভার্সাল পেনশন স্কিম, সর্বজনীন পেনশন স্কিমের সূচনা। ওকে, এবার সর্বজনীনের আগের শব্দটা কি? জন্য। জন্যের ইংলিশ দিলাম ফর। এবার কার জন্য? মানুষদের জন্য, ফর দ্য পিপল। কোন মানুষদের জন্য? যাদের বয়স 18 থেকে 50, মানে ফ্রম 18 টু 50। আবার আপনি জাস্ট লিখতে পারেন যে বিটুইন 18 and 15। এখানে বিটুইনের পর আপনার টু দিতে ইচ্ছা করলেও টু দেওয়া যাবে না। যদি ফ্রম হইতো তাহলে আপনি টু দিতে পারতেন। তাহলে বিটুইন 18 and 50, মানে এটা লেখার পর আর এজ লিখতে হবে না, সংখ্যা দিলেই বয়স বোঝায়। তাহলে দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য ইউনিভার্সাল পেনশন স্কিম ফর দ্য পিপল বিটুইন 18 and 50, এই পুরোটা হয়ে গেল আমার বাক্যের সাবজেক্ট। তো আমরা এখন কি লিখবো? আমরা এখন ভার্ব লিখবো। তো আমাদের ভার্ব কোনটা? আমাদের ভার্ব হলো নিশ্চিত করবে। নিশ্চিত করবে ফিউচার টেন্স কি বোঝাচ্ছে, যদিও প্রেজেন্ট টেন্সে করা যাবে, তো ফিউচার টেন্স কে বোঝাচ্ছে। তাহলে আমরা লিখবো উইল এনশিওর, নিশ্চিত করবে। সো আপনার ভার্ব হয়ে গেল, এবার আপনার অবজেক্ট নেয়ার পাল্লা। তাহলে অবজেক্ট কোনটা? প্রশ্ন করেন কি নিশ্চিত করবে? উত্তর হলো দেশের বয়স্ক নাগরিকদের জন্য সামাজিক সুরক্ষা। অবজেক্টটাও সাইজে বড়, কোনো সমস্যা নাই। যা কিছু সাইজে বড় পেছন দিক থেকে অনুবাদ করো। এই স্লোগান নিয়ে আপনারা মাঠে লড়াই করে যাবেন, ইনশাল্লাহ বিজয়ী হবেন, হবেনি। এখানে কি বলা আছে যে পেছনের শব্দটা কি? আমার অবজেক্টের পেছনের শব্দটা কি? সামাজিক সুরক্ষা।
তাহলে আমি লিখবো যে দা সোশ্যাল সিকিউরিটি। দা দিলাম এই জন্য নির্দিষ্ট একটা শ্রেণীর সামাজিক সুরক্ষার কথা বলেছে, দা সোশ্যাল সিকিউরিটি। ওকে, এবার জন্যর ইংলিশ কি? আমি দিলাম ফর, জন্য। ওকে, এবার জন্যর আগের শব্দটা কি? যে বয়স্ক নাগরিক। কোথাকার? দেশের। আপনি এক কথায় লিখে দেন যে ফর দা কান্ট্রিজ, মানে দেশের সিনিয়র সিটিজেন্স, বয়স্ক নাগরিক। আপনি চাইলে লিখতে পারতেন দা সিনিয়র সিটিজেন্স অফ দ্য কান্ট্রি, সেটাও লেখা যেত। দেখেন নিমিষে কিন্তু হয়ে গেল। দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য ইউনিভার্সাল পেনশন স্কিম ফর দ্য পিপল বিটুইন 18 and 50 উইল এনশিওর দ্য সোশ্যাল সিকিউরিটি ফর দ্য কান্ট্রিজ সিনিয়র সিটিজেন্স। বাক্যটা কিন্তু আসলে খুব সহজ তাও না, খুব কঠিন তাও না। এই বাক্যটা সহজ নাকি কঠিন এটা ডিপেন্ড করবে আপনি কার কাছ থেকে ইংরেজিটা শিখতেছেন তার উপর, আপনার মেন্টরের উপর ডিপেন্ড করবে সে কতটা সহজ করে বোঝাতে পারে। আমি আপনাদেরকে এর থেকেও আরো একটা জটিল বাক্য দেখাবো। আমি জানি না আপনাদের মনোযোগ ততক্ষণ বন্ধু থাকবে কিনা, তবে আমি বিশ্বাস করি আপনি যদি সত্যিকার অর্থে রিটেন পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনার যদি স্বপ্ন হয় বিসিএস ব্যাংক, পেট্রো বাংলার মতো ভালো ভালো সেক্টরগুলোতে আপনি ক্যারিয়ার গড়বেন, তাহলে নিশ্চয়ই আপনি পূর্ণ মনোযোগ দিয়ে পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই। পরবর্তী ক্লোজে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি। কি আছে এখানে? যে একটা ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, গুড। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, সেটাও ঠিক আছে। আর ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে একটা অ্যাডভার্ব পাওয়া যায়, এবং তার নাম হলো অ্যাডভার্ব অফ ম্যানার। কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যায়, কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ টাইম পাওয়া যায়, কেন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ রিজন পাওয়া যায়। আমরা ঝটপট একবার বুঝে আসি। কে বা কারা দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট, কিভাবে দিয়ে প্রশ্ন করে ম্যানার, কোথায় দিয়ে প্রশ্ন করে প্লেস, কখন দিয়ে প্রশ্ন করে টাইম, কেন দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় অ্যাডভার্ব অফ রিজন। আমরা এবার একটা বেশ বড় বাক্য দেখতে পাচ্ছি। কি আছে এখানে? এমনকি পুঁজিবাদের এই উর্বর সময়েও মানব কল্যাণের পথকে প্রশস্ত করতে মুনাফা বৃদ্ধির লক্ষ্য ছাড়াই ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসার মাধ্যমে আমরা আমাদের দেশ থেকে দারিদ্রতা এবং বেকারত্বের মতো ব্যাপক উন্নয়নের পথে প্রতিবন্ধকতাগুলোকে সমূলে উপড়ে ফেলতে পারি। সো বস, এই বাক্য বিশাল বড় দেখে আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আপনি আগে বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করেন। আমরা ভার্বটা পেয়েছি, ভার্বটা হলো সমূলে উপড়ে ফেলতে পারি। প্রশ্ন হলো কে উপড়ে ফেলবে? উত্তর হলো আমরা। তার মানে আমরা এখানে বাক্যের সাবজেক্ট। আর সমূলে উপড়ে ফেলতে পারি এটা হলো ভার্ব। এখন যদি প্রশ্ন করি যে কি উপড়ে ফেলতে পারি, উত্তর হলো দারিদ্রতা এবং বেকারত্বের মতো ব্যাপক উন্নয়নের পথে প্রতিবন্ধকতাগুলোকে। সো আপনার কাজ হলো সাবজেক্ট ভার্ব অবজেক্টকে আগে ট্রান্সলেট করা ফেলা, বাকিগুলো নিয়ে আমরা পরে দেখব। ওকে ফাইন। তাহলে আমার সাবজেক্টটাকে আমরা, তাহলে আমি আমরার ইংলিশ কি লিখতে পারি? উই। সো আমরা লিখেছি উই, আমরা। এবার ভার্ব কোনটা? ভার্ব হলো সমূলে উপড়ে ফেলতে পারি। পারার জন্য আমরা নিব ক্যান, আর মূল সহ উপড়ে ফেলার ইংলিশ হচ্ছে আপরুট। তাহলে ভার্বটা কি হলো? উই ক্যান আপরুট। কি হলো? উই ক্যান আপরুট। আমরা উপড়ে ফেলতে পারি। ওকে, সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম। এবার আমার অবজেক্ট দরকার। আমরা কি উপড়ে ফেলতে পারি? উত্তর হলো দারিদ্রতা এবং বেকারত্বের মতো ব্যাপক উন্নয়নের পথে প্রতিবন্ধকতাগুলোকে। তার মানে এই দারিদ্রতা থেকে শুরু করে প্রতিবন্ধকতা পর্যন্ত পুরোটাই অবজেক্ট। আপনারা একটু আগে দেখেছেন সাবজেক্ট বা অবজেক্ট যদি সাইজে বড় হয় অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তার মানে আগে আমাকে প্রতিবন্ধকতার ইংলিশ লিখতে হবে দ্য অবস্টাকলস, তারপর আমাকে লিখতে হবে টু, একটা প্রেপোজিশন লাগবে, এরপর লিখতে হবে ব্যাপক উন্নয়ন, তারপর লিখতে হবে মতো, এরপর লিখতে হবে দারিদ্রতা এবং বেকারত্বের ইংলিশ। যদি তাই হয়, আমরা পেছন দিক থেকে যদি অনুবাদ করি, তাহলে আগে আমাকে লিখতে হবে প্রতিবন্ধকতাগুলোর ইংলিশ দ্য অবস্টাকলস টু, এবার ব্যাপক উন্নয়ন বলতে দ্য ওয়ে অফ রোবাস্ট অ্যাডভান্সমেন্ট বা হিউজ অ্যাডভান্সমেন্ট, এরপর মতর জন্য লাইক, এবার দারিদ্রতার জন্য পভার্টি, আর বেকারত্বের জন্য হচ্ছে আনএমপ্লয়মেন্ট। তাহলে আমার অবজেক্টটা কি হলো? যে দ্য অবস্টাকলস টু দ্য ওয়ে অফ রোবাস্ট অ্যাডভান্সমেন্ট লাইক পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। তার মানে আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে বাক্যের প্রিন্সিপাল ক্লোজ গঠিত হয়ে গেল। সেটা কি? সেটা হলো উই ক্যান আপরুট the obstacles to the way of robust advancement like poverty and unemployment. তো বস, আপনার যখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়া শেষ হয়ে যাবে, এবার আপনি খুঁজবেন কোনটার নাম অ্যাডভার্ব অফ ম্যানার, কোনটা প্লেস, কোনটা টাইম, কোনটা রিজন। আচ্ছা, এখন নরমালি একটা নিয়ম আছে, সেই নিয়মটা হলো যে আগে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট দেওয়ার পরে প্রথমে ম্যানার, তারপর প্লেস, এরপর টাইম, এরপর রিজন লিখতে হয়। তবে এভাবে লিখলে বাচ্চাদের মতো অনুবাদ হতে পারে।
কি বলেন? হ্যাঁ আসলেই। তাহলে বড়দের মতো অনুবাদ কেমনে হবে? বড়দের মতো অনুবাদ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে সবগুলো অতিরিক্ত অংশ একদিকে না দিয়ে বরং আপনি কিছু অতিরিক্ত অংশ বাক্যের শুরুতে লিখেন মানে সাবজেক্টের আগে, আর কিছু অতিরিক্ত অংশ আপনি বাক্যের শেষে লিখেন মানে অবজেক্টের পরে, তাহলে ভালো হয়। কিন্তু ভাইয়া প্রশ্ন হলো কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো আমি তো বুঝি না, আপনার বোঝার দরকার নেই। আপনি বাক্যের শুরুর দিকে যে অংশগুলো আছে তাকে শুরুতেই লিখবেন, আর বাক্যের শেষের দিকে যে অংশগুলো আছে সেগুলোকে আপনি শেষেই রাখবেন। ওকে ফাইন। তাহলে বাক্যের শুরুতে কি আছে? শুরুতে আছে এমনকি পুঁজিবাদের এই উর্বর সময়ে, তার মানে এটা দ্বারা একটা সময়কে বোঝাচ্ছে, মানে অ্যাডভার্ব অফ টাইমকে বোঝাচ্ছে। তার মানে আমরা আমাদের উচিত হবে সাবজেক্টের আগে আমরা এই অতিরিক্ত অংশটাকে মানে অ্যাডভার্ব অফ টাইমটাকে লিখবো। বাট কোন দিক থেকে লিখবো? আমরা পেছন দিক থেকে লিখবো। এই জন্য এই উর্বর সময়ের ইংলিশ আমি লিখেছি এমনকির জন্য ইভেন, এই উর্বর সময়ে অ্যাট দিস বুমিং পিরিয়ড, এই রয়ের জন্য অফ আর পুঁজিবাদের জন্য ক্যাপিটালিজম। তাহলে কি হলো? ইভেন অ্যাট দিস বুমিং পিরিয়ড অফ ক্যাপিটালিজম, টাইমটুকু নেওয়া হলো। টাইমের পরে এবার কি আছে? মানব কল্যাণের পথকে প্রশস্ত করতে, এটা হলো রিজন। কারণ আপনি প্রশ্ন করেন যে আমরা কেন উপরে ফেলতে পারি, কেন ফেলবো? উত্তর হলো মানব কল্যাণের পথকে প্রশস্ত করতে। তাহলে টাইমের পরে যেহেতু রিজন আছে আমরাও রিজনটা দিয়ে নেই, বাট লিখবো কোন দিক থেকে? পেছন দিক থেকে লিখতে হবে। তার মানে আগে প্রশস্ত করতে এটা লিখতে হবে। এই যে দেখেন ক্রিয়ার শেষে যখন তে থাকবে, খাইতে, জানতে, প্রশস্ত করতে, তখন আপনাকে টু প্লাস ভার্ব নিতে হবে। যেমন জানতে টু নো, খাইতে টু ইট, শিখতে টু লার্ন। তাহলে প্রশস্ত করতে তার মানে কি? টু পেভ, প্রশস্ত করতে। এভাবে পেছন দিক থেকে আমরা লিখে ফেলবো। তাহলে আমরা আগে লিখি টু পেভ, প্রশস্ত করতে, পথকে দা পাথ বা দা ওয়ে। এবার এই রয়ের জন্য দিলাম অফ, আর মানব কল্যাণের জন্য দিলাম অ্যালট্রুইজম। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে আমার সাবজেক্টটা হচ্ছে উই, সাবজেক্টের আগে মানে বাক্যের মূল অংশের আগে আমি দুইটা অতিরিক্ত অংশকে লিখে ফেলছি, একটা হচ্ছে টাইম আর একটা হলো রিজন। আচ্ছা, তার মানে ইভেন অ্যাট দিস বুমিং পিরিয়ড অফ ক্যাপিটালিজম টু পেভ দ্য পাথ অফ অ্যালট্রুইজম। তারপরে আমার বাক্যের প্রিন্সিপাল ক্লোজটা হলো উই ক্যান আপরুট দ্য অবস্টাকলস টু দ্য ওয়ে অফ রোবাস্ট অ্যাডভান্সমেন্ট লাইক পভার্টি এন্ড আনএমপ্লয়মেন্ট। তাহলে এই প্রথম দুইটা অতিরিক্ত অংশ লেখা শেষ, এবার কিন্তু আমার আরো দুইটা অতিরিক্ত অংশ আছে। একটা কি দেখেন তো? মুনাফা বৃদ্ধির লক্ষ্য ছাড়াই ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসার মাধ্যমে, এটা একটা পার্ট। আর একটা হলো আমাদের দেশ থেকে। আচ্ছা, তাহলে কোথায় থেকে? আমাদের দেশ থেকে। তার মানে এটা হচ্ছে আমার প্লেস, এটা হলো আমার প্লেস। তাহলে আমরা যে কোনো একটা কাজ করতে পারি। আমরা এখন বাক্যের সাবজেক্ট তো উই, ভার্ব হলো ক্যান আপরুট, বাকিটা হলো অবজেক্ট। অবজেক্টের পরে আমরা বাকি দুইটা অংশকে দিয়ে দিব। কোনটা আগে কোনটা পরে এর কোনো নিয়ম নাই, আপনার ইচ্ছা। তবে প্লেসটাকে আগে দিলে মনে হয় ভালো শোনায়। তাহলে আমাদের দেশ থেকে এর ইংলিশ আমরা দিতে পারি ফ্রম আওয়ার কান্ট্রি, আমাদের দেশ থেকে। এবার আরো একটা অতিরিক্ত অংশ আছে, সেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। যদি বলি যে কিভাবে উপরে ফেলতে পারি, উত্তর আসে মুনাফা বৃদ্ধির লক্ষ্য ছাড়াই ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসার মাধ্যমে। তার মানে আমরা এই অ্যাডভার্ব অফ ম্যানারটাকে এখন লিখে দেব, বাট কোন দিক থেকে লিখবো? পেছন দিক থেকে। অর্থাৎ যে কোনো কিছু সাইজে বড় একটা ফ্রেজ মানে আপনাকে পেছন দিক থেকে লিখতে হবে। তাহলে আগে আমাকে মাধ্যমের ইংলিশ লিখতে হবে থ্রু, তারপরে সামাজিক ব্যবসা দা সোশ্যাল বিজনেস, এটা একটা কনসেপ্ট তাই দিলাম কনসেপ্ট। এবার কার? ডক্টর ইউনূসের, বাই ডক্টর মোহাম্মদ ইউনূস, বা আপনি এখানে অপও লিখতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার লক্ষ্যের ইংলিশ দিলাম যে মানে একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যটা ছাড়াই, ছাড়ার ইংলিশ দিলাম উইদাউট, আর লক্ষ্যের জন্য দা এইম। এবার কিসের লক্ষ্য? অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন। দেখেন কি সুন্দর কিন্তু একটা বাক্য হয়ে গেল। তবে এখন আপনার একটা হাতের কাজ আছে, সেটা হলো যখনই আপনি বাক্যের সাবজেক্টের আগে কোনো অতিরিক্ত অংশ লিখবেন সেক্ষেত্রে একটা কমা চিহ্ন দিয়ে সাবজেক্টটা লিখতে হবে। তার মানে আমার সেন্টেন্সটা হলো ইভেন অ্যাট দিস বুমিং পিরিয়ড অফ ক্যাপিটালিজম টু পেভ দ্য পাথ অফ অ্যালট্রুইজম we can uproot the obstacles to the way of robust advancement like poverty and unemployment from our country through the social business concept by Dr. Muhammad Yunus without the aim of profit maximization. সত্যি বলতে অনুবাদের একটা নিয়ম হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা আপনি ঠিক রাখবেন। বাদ বাকি যেগুলো থাকে ম্যানার, প্লেস, টাইম, রিজন, এগুলোকে কোথায় বসাবো তার কোনো সুনির্দিষ্ট নিয়ম নাই। আপনার যেখানে দিলে ভালো হয় সেটা করবেন আপনি। যেমন ধরেন এই বাক্যটা আমি যদি এই অংশটাকে খেয়াল করেন, আমি যদি এই অংশটাকে বাক্যের একদম শেষে নিয়ে আসি আর
এই যে বেগুনি কালার যে অংশটুকু আছে এই অংশটাকে যদি আমি বাক্যের শুরুতে নিয়ে আসি তবুও কিন্তু অনুবাদ করা সম্ভব। মানে আমি এটাও বলতে পারি যে থ্রু দ্য সোশ্যাল বিজনেস কনসেপ্ট বাই ডক্টর মোহাম্মদ ইউনুস without the aim of profit maximization we can uproot the obstacles to the way of robust advancement like poverty and unemployment from our country এরপর even at this booming period of capitalism to pave the path of altruism। আমি জানি একটু কঠিন মনে হচ্ছে, বাট বিশ্বাস করেন এগুলো যখন আপনি রেগুলার ক্লাস করবেন এগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি জানি না এই স্বল্প সময়ে কতটুকু বুঝাতে পারলাম। এখন একটা বিষয় হলো যে ভাইয়া মোটামুটি আপনি যা বুঝাচ্ছেন সবই বুঝতেছি, আপনি বুঝাচ্ছেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমিও বুঝতে গেছি, কিন্তু সমস্যা হলো আমি তো ওয়ার্ডের মিনিং জানি না। আপনি মানব কল্যাণের ইংলিশ লিখেছেন অ্যালট্রুইজম, আমি তো এটা বুঝি না, তার উপায় কি? হ্যাঁ, আসলে রাইটিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা কি যদি প্রশ্ন হয়, রাইটিং এর সবচেয়ে বড় সমস্যা কি, হুইচ ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন রাইটিং? দ্য আনসার ইজ ভোকাবুলারিতে আটকে যাওয়া। এটাই হলো সমস্যা, আমরা কিন্তু ভোকাবুলারিতে আটকে যাই। তাহলে সমাধানটা কি? সমাধান হচ্ছে আপনাকে টপিক বেসড ওয়ার্ড শিখতে হবে। সেটা আবার কিরকম? সেটা হলো বিভিন্ন টপিক, গুরুত্বপূর্ণ টপিকের উপর আপনাকে ওয়ার্ড শিখতে হবে। যেমন ধরেন এখানে টপিক দেখতে পাচ্ছি ম্যাস রেভলিউশন অ্যান্ড পাবলিক রাইটস, অর্থাৎ গণ অভ্যুত্থান এবং গণ অধিকার সম্পর্কে কখনো কোনো এসে বা ফোকাস বা প্যারাগ্রাফ বা শর্ট নোটস লিখতে গেলে আপনাকে প্রতিনিয়ত যে ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে তার কিন্তু এখানে চমৎকার একটা তালিকা দেওয়া আছে। ডেমোক্রেসি, গণতন্ত্র থেকে শুরু করে থিওক্রেসি, ধর্মতন্ত্র, এখানে কয়টা ওয়ার্ড দেওয়া আছে? এখানে দেখেন এরকম করে মোট দেওয়া আছে 120টা ওয়ার্ড। খেয়াল করছেন? 120টা ওয়ার্ড। এরকম করে যদি ভাবেন তো যে প্রতি ক্লাসে যদি আপনি টপিক বেস ওয়ার্ড ফ্রেজ শিখতে পারেন, ধরেন আপনার সাথে আমার 50টা ক্লাস হলো, সে আপনি প্রতিটা ক্লাসে যদি 100টা করে টপিক বেস ওয়ার্ড ফ্রেজ শেখেন, ভাই ফোকাস কমন না আসলেও তো আপনি বানায় লিখতে পারবেন। বিসিএস লিখিত পরীক্ষায় 1000 শব্দের এসে কমন না পড়লেও তো আপনি বানায় লিখতে পারবেন। এটুকু বিশ্বাস মনে হয় আপনারা পেয়েছেন। এখন প্রশ্ন হলো কেমন হবে আমাদের স্টাডি প্ল্যান? নিশ্চয়ই বুঝতে পারছেন এতক্ষণ ধরে আমি বোঝানোর চেষ্টা করছি যে আপনাদের প্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ইএনজি লার্নিং কিন্তু একটা নতুন, আবারও একটা নতুন, আমাদের 13তম নতুন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ শুরু করতে যাচ্ছি আমরা। সেখানে আমাদের কেমন হবে স্টাডি প্ল্যান, আমরা এক কাপ চা পান করতে করতে দেখে আসি কেমন হবে আমাদের স্টাডি প্ল্যান। আসলে আমাদের এই কোর্সে ক্লাস থাকবে, নাম্বার অফ লেকচার হবে 60টা ক্লাস থাকবে। এর মধ্যে ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ ক্লাস হবে 60টা, ট্রান্সলেশন ইংলিশ থেকে বাংলা ক্লাস হবে 5টা, রিডিং কম্প্রিহেনশন, থিমেটিক বা সামারি মিলে ক্লাস হবে 5টা। এবার সামারি বা প্রেসি রাইটিং এর মধ্যে পার্থক্য বোঝা সহ এটার উপর আলাদা করে আবার 2টা ক্লাস, ফোকাস এবং এসে রাইটিং এর উপর 1টা না 2টা না 11টা ক্লাস থাকবে। কমন না পড়ে যাবে কোথায়? আর্গুমেন্ট রাইটিং এর উপর 4টি ক্লাস, ফিচার রাইটিং, লেটার রাইটিং এর উপর 2টা ক্লাস, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেউ বোঝে না মনের দুঃখ, সেই দুঃখ কিন্তু আমি বুঝে গেছি। সেটা হলো সবাই বলে যে ভাইয়া ইংলিশ নিউজ পেপার পড়ো, বাট ইংলিশ নিউজ পেপারটা কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে আমার কাজে আসবে, এটা কিন্তু কেউ বলে না। যার কারণে আমরা এই কোর্সে রেখেছি হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার, এর উপর আমরা ক্লাস রেখেছি 2টি। এবার কিছু বেসিক গ্রামারের প্রয়োজন আছে রাইটিং এ, তার উপর আমরা ক্লাস রেখেছি 4টি। যদিও এটা গ্রামারের কোর্স না, আপনাদের সুবিধার্থে 4টা গ্রামারের ক্লাস রাখা হয়েছে। সেখানে জয়নিং সেন্টেন্স, কম্বাইনিং সেন্টেন্স, ওয়ার্ড ফরমেশনের মতো কিছু টপিক থাকবে যা দিয়ে আপনি বিসিএস ব্যাংক সব জায়গায় কভার করতে পারবেন। এরপরে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর 18টা ক্লাস। ভাই এইটা আবার কি? হ্যাঁ, এটাই তো কথা। আপনারা দেখবেন এই ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর 18টা ক্লাস যদি আপনি করেন, আমার বিশ্বাস আপনি যা মন চায় ইংলিশে লিখতে পারবেন। সেটা প্রিয়তম বা প্রিয়তমার কাছে ইংলিশে চিঠি লেখা থেকে শুরু করে একদম যদি আপনি মন চায় যে আমেরিকান নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের কাছে আপনি একটা শুভেচ্ছা বার্তা পাঠাবেন, আপনি সেটাও ইংলিশে লিখতে পারবেন ইনশাল্লাহ। এই গ্যারান্টি আমি দিতেই পারি, শর্ত যদি আপনি হোমওয়ার্ক গুলো ঠিকঠাক মতো করেন তাহলে সম্ভব। এই হচ্ছে আমাদের কোর্স প্ল্যানটা। ভর্তির সময় আমরা এই কোর্স প্ল্যান দিয়ে দিব এবং ইনশাআল্লাহ এই কোর্স প্ল্যান অনুসারে আমাদের নিয়মিত ক্লাসগুলো চলতেই থাকবে একটার পর একটা। তাহলে কি বুঝলাম? ট্রান্সলেশনে প্রো ম্যাক্স হওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। কিন্তু সমস্যা হলো ভাই সবাই তো বলে অনুশীলন করো, অনুশীলন করো, সবাই তো বলে অনুশীলন করো, অনুশীলন করো, কিন্তু আমি যে অনুশীলন করতেছি এটা হচ্ছে কিনা আমি বুঝবো কিভাবে? রাইট, প্রবলেমটা এখানেই। এজন্য বাংলাদেশে, আবারও বলি, বাংলাদেশে ইএনজি লার্নিং সর্বপ্রথম যে উদ্যোগটা নিয়েছে সেটা হলো আমাদের একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আপনি হোমওয়ার্ক করে সাবমিট করবেন,
আমি রুবেল রানা আমার সময় নিয়ে আপনার হোমওয়ার্কটা দেখে আপনাকে একটা রিভিউ দিব, একটা ফিডব্যাক দিব। আমি জানিয়ে দিব আপনার কোথায় উন্নয়ন করা দরকার, জানিয়ে দিব কোথায় দুর্বলতা, জানিয়ে দিব কোনটার পরিবর্তে কি লিখলে ভালো হয়। এবং যদি অনেক ভালো লিখেন, আমার চেয়েও ভালো লিখেন, আমি অবশ্যই সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো মন মানসিকতা রাখি। সো ট্রান্সলেশনে প্রো ম্যাক্স হতে চাইলে অনুশীলনের বিকল্প নেই। আর অনুশীলন করতে গেলে এভাবে একজন মেন্টরের সরাসরি গাইডলাইন লাগবে, যা বাংলাদেশে প্রথম ইএনজি লার্নিং এ দিচ্ছে। আমার মনে হয় অন্য কেউ দিচ্ছে না, যতটুকু আমি জানি। বিষয়টা হলো, এই কোর্সটা যদি সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনার রাইটিং ইজ ইকুয়াল হবে আ পিস অফ কেক। জানেন তো, আ পিস অফ কেক মানে অত্যন্ত সহজ। এই যে আ পিস অফ কেক মানে অত্যন্ত সহজ, আপনার রাইটিং এ যদি এরকম আপনি প্রচুর ফ্রেজ ইডিয়মের প্রয়োগ করতে পারেন, এগুলোই হবে আপনার রাইটিং টুল। আর এই টুলস গুলো আপনাকে পরীক্ষায় বেশি মার্কস পেতে সহায়তা করবে। আমরা এরকম দারুণ দারুণ ফ্রেজও শেখাবো আ পিস অফ কেক। তো বন্ধুরা, এতক্ষণ যারা সময় নিয়ে এই ভিডিও লেসনটি দেখলেন, আমার বিশ্বাস ইএনজি লার্নিং এর কোর্স না করলেও আপনি অন্তত জানতে পারলেন যে আপনার কিভাবে বাসায় পড়াশোনা করা উচিত। এখন যারা চাচ্ছেন আমি এত পেইন নিতে চাই না, জীবনে অনেক অর্থ ব্যয় করেছি, রাইটিং এর সলিউশন পাইনি, তারা যদি ইএনজি লার্নিং এর উপর ভরসা করতে পারেন, তাহলে আপনাদের একটি তথ্য জানিয়ে দেই। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটিতে ভর্তি হতে সরাসরি ফোন করবেন। কমেন্ট বক্সে কোর্স ফি কত এই টাইপের প্রশ্ন আমরা খুব একটা উত্তর দেই না, কারণ আমরা বিশ্বাস করি যারা সত্যিকার অর্থে রিটেন প্রিপারেশন নিতে চায় তারা আমাদেরকে একটু ফোন করবে। সরাসরি কল করতে না পারলে হোয়াটসঅ্যাপে নক করবে, তাও না পারলে একটু মিসড কল দিয়ে আমাদের কোর্স কোঅর্ডিনেটর অত্যন্ত দয়ালু মানুষ, সে আপনাদেরকে ফোন ব্যাক করবে। ফোন নাম্বার হচ্ছে 01605299524। সবশেষে বলবো, আপনারা ইএনজি লার্নিং এর কোর্সে যুক্ত হন বা না হন তাতে আমাদের কোনো দুঃখ নেই। আপনাদের সব সময় আপনাদের জন্য আমরা শুভকামনা জানাই। আপনাদের রাইটিংটা সত্যি সত্যির জন্য আ পিস অফ কেক হয়, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।